বড় বৌমা, ছোট বৌমা, শোনো, আজকে তোমাদের 10 ননদ আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তোমরা ভালো করে রান্নাবান্না করে রাখো। অনেকদিন বাদে আমার সব মেয়েরা একসঙ্গে বাপের বাড়িতে গরমের ছুটি কাটাতে আসছে। এই বাড়িতে এসে ওদের যেন আবার নিজের বাড়ির মতোই মনে হয়। শ্রীতমা এবং তনু শাশুড়ি মায়ের কথা শুনে খুবই ঘাবড়ে যায়, কারণ তাদের 10 ননদ বিয়ের আগে যতদিন বাড়িতে ছিল ততদিন দুই বৌদিকে ভীষণ পরিমাণে জ্বালাতন করেছে। কিন্তু শ্রীতমা কিংবা অনু শাশুড়ি মাকে মুখের উপর কিছু বলতে পারে না। তারা দুজনেই রান্নাঘরে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে শুরু করে। আর কিছুক্ষণ বাদেই অনুপমা দেবী দুপুরবেলা কি কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য রান্নাঘরে আসে। আজকে কি রান্না করছো তোমরা? আমার বড় মেয়ে শালিনী কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে। শিলা, সুষমা, সোনালি আবার চাইনিজ আর থাই খাবার খেতে পছন্দ করে। তাই তোমরা দুজনেই ইন্ডিয়ান আর চাইনিজ দুই রকমের খাবারই রান্না করবে। এই গরমকালে চাইনিজ, থাই কিংবা মশলাদার ইন্ডিয়ান খাবার খেলে শরীর খারাপ করতে পারে। শরীরের কথা চিন্তা করে আমরা আজকে আমডাল শুক্তো, কাতলা মাছের দো পেঁয়াজা, ঢেঁড়স পোস্ত, লাউ চিংড়ি, পটলের দোরমা আর আমের চাটনি রান্না করেছি। তাছাড়া আমাদের দুপুরের সব রান্নাও হয়ে গেছে। আপনি যদি এখন নতুন করে রান্না করতে বলেন তাহলে দুপুরের খাবারগুলো তো সব ফেলে দিতে হবে। এই কথা শুনে অনুপমা দেবী কিছু না বলে নিজের ঘরে চলে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই 10 ননদ একসঙ্গে বাড়িতে এসে হাজির হয়। যা দেখে কিছুক্ষণের মধ্যেই তনু এবং শ্রীতমা সবাইকে দুপুরবেলার খাবার পরিবেশন করে। এসব কি রান্না করেছো বৌদি? ঢেঁড়স পোস্ত, লাউ চিংড়ি, এসব আবার খেতে ভালো লাগে নাকি? আমরা তো শ্বশুর বাড়িতেও এরকম খাবার খাই। কয়েকটা দিন বাপের বাড়িতে এলাম ভালো মন্দ খাবার খাবো বলি। তোমরা তো দেখছি সেই একই রকমের একঘেয়ে খাবার রান্না করেছো। আজকে তোরা গরমের মধ্যে অনেকটা জার্নি করে এসেছিস, এসেই যদি বিরিয়ানি পোলাও খেতে শুরু করিস তাহলে তোদের শরীর খারাপ করতে পারি। তাই এখন এই হালকা পাতলা রান্না খেয়ে নে। পরের দিন বৌমারা তোদের জন্য ভালো ভালো খাবার রান্না করে দেবে। মায়ের কথা শুনি 10 বোন তখনই সেই খাবারগুলো খেয়ে নেয়। তাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার মতো ঘরে গিয়ে আরাম করতে শুরু করে। উফ দিদি, কি বাঁচা বেঁচে গেলাম, না হলে এখনই আবার চাইনিজ, থাই, বিরিয়ানি, পোলাও রান্না করতে হতো। এই গরমের মধ্যে আমার তো রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না। আজকের মতো না হয় বেঁচে গেলাম, কিন্তু এর পরের দিনগুলো আমাদের কি হবে সেটাই ভাবো। রোজ আগুনের তাপে রান্না করতে করতে মরে যেতে হবে দেখছি। এই বলে শ্রীতমা এবং অনু নিজের নিজের ঘরে চলে যায়। কিন্তু শ্রীতমা নিজের ঘরে গিয়ে দেখে তার 5টা ননদ এসি চালিয়ে বিছানার উপর শুয়ে আছে, কিন্তু শ্রীতমার শোয়ার মতো জায়গা নেই। যা দেখে শ্রীতমা বলে, আমাকে একটু শুতে দাও, 2 ঘন্টা পরেই আমাকে আবার রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে। সারাদিন খাটাখাটনির পর দুপুরবেলা একটু না ঘুমালে আমার শরীর আর কাজ করতে চায় না। আমরা এত দূর থেকে গরমের মধ্যে জার্নি করে আসলাম, আর তুমি আমাদেরকে জায়গা ছেড়ে দিতে বলছো? এক কাজ করো, বাইরে বারান্দায় একটা সোফা আছে, তুমি সোফার উপর শুয়ে পড়ো। শ্রীতমা শালিনীর কথা শুনে অগত্যা বাইরের বারান্দায় গরমের মধ্যে এসি ছাড়াই সোফাতে শুয়ে পড়ে। অন্যদিকে তনুও নিজের ঘরে গিয়ে দেখে তার 5টা ননদ বিছানা কবজা করে শুয়ে আছে, যার ফলে তনু বাধ্য হয়ে বারান্দায় ঘুমাতে চলে আসে। তাই শ্রীতমা এবং তনু দুজনেই সেই সোফাতে কোনো রকমে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। এরই মধ্যে শিলা শ্রীতমা এবং তনুর কাছে এসে তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে। বেলা 5টা বেজে গেছে আর তোমরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? যাও, আমাদের জন্য দুধ চা, কফি, চিকেন পকোড়া, আলুর চপ, পেঁয়াজি আর বেগুনি ভেজে নিয়ে এসো। শিলার কথা শুনে শ্রীতমা এবং তনু রান্নাঘরে গিয়ে চা এবং ভাজাভুজি বানিয়ে নিয়ে আসে। আর সেই খাবারগুলো 10 ননদের সামনে রেখে দিলে শালিনী বলে, বৌদি, একটু ঘরে বানানো মিক্স চাউমিন খেতে খুব ইচ্ছা করছে, তুমি আমাদের একটু মিক্স চাউমিন বানিয়ে খাওয়াও। মিক্স চাউমিনে চিকেনটা অনেক বেশি করে দেবে। এখনই এতগুলো ভাজাভুজি বানালাম, তোমরা এখন চপ আর পকোড়াগুলো খেয়ে নাও। তাছাড়া ঘরে চাউমিন বা চিকেন কোনোটাই নেই, অন্য কোনো দিন তোমাদেরকে মিক্স চাউমিন বানিয়ে খাওয়াবো। আরে যাও না, বাজার থেকে গিয়ে চাউমিন কিনে নিয়ে এসো। দুপুরে তো ওদের পছন্দ মতো খাবার খাওয়া হলো না, অন্তত বিকেল বেলাটা মিক্স চাউমিন বানিয়ে দিতেই পারো। আমার মেয়েরা অনেকদিন বাদে বাপের বাড়িতে এসেছে, তাই বৌদি হিসেবে ননদদের আপ্যায়ন করা তোমাদের কর্তব্য।
শাশুড়ি মায়ের কথা শুনে বাধ্য হয়ে তনু এবং শ্রীতমা বাজারে গিয়ে চাউমিন এবং চিকেন কিনে নিয়ে আসে আর অনেক বেশি পরিমাণে মিক্স চাউমিন বানিয়ে 10 ননদকে পরিবেশন করে। কিন্তু চাউমিন খেতে খেতে হঠাৎই শিলা বলে, বৌদি তুমি একটা জিনিস ভুল করে ফেললে। গরমের মধ্যে মিক্স চাউমিন যখন বানালে তার সঙ্গে একটু ঠান্ডা কোকা কোলা না হলে কি জমে? তুমি যখন বাজারে গিয়েছিলে তুমি বুদ্ধি করে 5টা কোকা কোলার বোতল নিয়ে আসতে পারতে। শিলার কথা শুনে অনুপমা দেবী আবার তনুকে বাজারে কোকা কোলা আনতে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই তনু বাজার থেকে কোকা কোলা কিনে নিয়ে এলে 10 ননদ খুবই মজা করে চাউমিন, কোকা কোলা এবং অন্যান্য ভাজাভুজিগুলো খেতে শুরু করে। আর এমন সময় শ্রীতমা এবং তনু বিশ্রাম নেওয়ার জন্য নিজেদের ঘরে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শালিনীর খাওয়া হয়ে গেলে সে তার বড় বৌদি শ্রীতমার ঘরে চলে যায়। সে নিজের বড় বৌদিকে এসিতে শুয়ে আরাম করতে দেখে কিছুতেই সহ্য করতে পারে না। ছোট বৌদি তো বাজার থেকে চিকেন এনেছে দেখলাম, তুমি আমাদেরকে একটু চিকেন রোল বানিয়ে খাওয়াও। রাত্রিবেলা তুমি চিকেন পোলাও, কড়াই চিকেন, লেমন চিকেন বানাবে, তার সাথে রায়তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। শালিনীর কথা শুনে শ্রীতমাকে আবার তখনই রান্নাঘরে যেতে হয়। এভাবেই দেখতে দেখতে রাতের খাওয়া দাওয়া মিটে গেলে শ্রীতমা নিজের ঘরে এসে দেখে তার ঘর পুরোপুরিভাবে অন্ধকার, অর্থাৎ তার 5 ননদ বিছানায় শুয়ে আছে, যা দেখে শ্রীতমা মনে মনে খুবই চটে যায়। তোমরা 5 জন আমার ঘরে কেন শুয়েছো? আরো তো ঘর আছে, তোমরা সবাই ওখানে শুতে পারো। তোমরা যদি আমার বিছানায় শোও তাহলে আমি আর তোমাদের দাদা কোথায় শোবো? তুমি যে ঘরে আছো তোমার বিয়ের আগে এই ঘরটা আমাদেরই ছিল, তাছাড়া অন্যান্য ঘরে এসি লাগানো নেই, তাই আমাদেরকে এই ঘরেই শুতে হবে। তোমার যদি ঘরে শোয়ার ইচ্ছা হয় তাহলে তুমি আর দাদা মেঝেতে বিছানা করে শুয়ে পড়তে পারো। শালিনীর কথা শুনে শ্রীতমার কিছু করার থাকে না। গরমের মধ্যে এসির ঠান্ডা হাওয়া পাওয়ার আশায় শ্রীতমা মেঝেতেই বিছানা করে শুয়ে পড়ে। অন্যদিকে তনুর ঘরেও একই কাণ্ড হয়, তনুকেও নিচে বিছানা পেতে ঘুমাতে হয়। এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই 10 ননদ 2 বৌদির উপর কোনো না কোনোভাবে অত্যাচার করতে থাকে। এমনই একদিন, শিলা, আমাদের বাড়ির কাছে একটা নতুন ওয়াটার পার্ক হয়েছে। আমরা যখন এখানে ছিলাম তখন কিন্তু ওই ওয়াটার পার্কটা ছিল না, তাই আজকে আমরা ওই পার্কে গিয়ে ঘুরে আসবো। গরমকালে ওয়াটার পার্কে গিয়ে ভালো ভালো ছবি পোস্ট করব। একদমই না, আমি ওয়াটার পার্কের রিভিউ দেখেছি, ওই পার্কে ভীষণ জুতো আর জামা কাপড় চুরি হয়ে যায়। আমি মাত্র কয়েকটা কুর্তি আর চুড়িদার বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি চাই না আমার ওই জামা কাপড়গুলো চুরি হয়ে যাক। আরে আমাদের 2 বৌদি আছে কি করতে, ওদেরকে ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার নাম করে জুতো আর জামাগুলো পাহারা দিতে বলবো। কিন্তু আমি সানস্ক্রিন আনতে ভুলে গেছি, ওয়াটার পার্কে সানস্ক্রিন ছাড়া যাবো কি করে? তার উপর আমার পারফিউমগুলোও তো নিয়ে আসা হয়নি। আরে চিন্তা করছিস কেন, বৌদিদের তো নিশ্চয়ই স্কিন কেয়ার, জামা কাপড় সবই আছে। আমরা বরং ওদের আলমারিটা খুঁজে দেখি ওরা কি ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে আর কেমন জামা কাপড় পরে। এভাবেই তারা 10 জন মিলে যে যার মতো জামা কাপড় পছন্দ করে পরতে শুরু করে। সেই সাথে দামি দামি পারফিউম তারা সারা ঘরে ছড়িয়ে দেয়। আর শ্রীতমা এবং তনুর স্কিন কেয়ার এবং মেকআপ গুলো তারা বেশি বেশি করে মুখে মেখে একেবারে নষ্ট করতে থাকে। ও মাই গড, আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের বৌদিগুলো ভীষণই চিপ, কিন্তু এদের কাছে তো দামি দামি পারফিউম, ঘড়ি, জামা কাপড় থেকে শুরু করে দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্টও আছে। একটা 2000 টাকা দামি সানস্ক্রিন, ওরে বাবা রে, আমি তো মাত্র 300 টাকা দামের সানস্ক্রিন ব্যবহার করি। এমন সময় শিলা দামি সানস্ক্রিন পেয়ে মুখে এবং গায়ে মাখতে শুরু করে। শিলাকে দেখে বাকিরাও একই কাণ্ড করে। ঠিক তখনই শ্রীতমা ঘরে ঢুকে দেখে তার সমস্ত ঘরে জামা কাপড় ওলটপালট করে রাখা আছে, এমনকি কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আর সে যখন দেখে তার বিয়ের সোনা গহনা শালিনী পড়ে আছে, তখনই শ্রীতমা ভীষণই রেগে যায়। তোমরা এসব কি করছো? আমার 2000 টাকা দামের সানস্ক্রিন শেষ হয়ে গেল কি করে? এই তো কদিন আগে আমি কিনেছিলাম, তার উপর আমার অনুমতি ছাড়া লকার খুলে গহনা বের করে তোমরা পরছো? এত বড় সাহস তোমাদের? এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমরা নিজেদের বাড়ি থেকে আসার সময় সানস্ক্রিন নিয়ে আসতে ভুলে গেছি, তাই তোমার ঘরে এসে একটু সানস্ক্রিন খুঁজছিলাম। এতে আমাদের সঙ্গে এরকম বাজে ব্যবহার করার কি আছে বৌদি? আমি তোমাদেরকে একটা কথা ভালো করে বলে রাখছি, তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছি, তোমাদের অন্যায় আবদার শুনছি, এর মানে এই নয় যে তোমরা যা খুশি তাই করে যাবে। তোমাদের সানস্ক্রিন মাখার ইচ্ছা হলে মুখে গোবর মেখে থাকবে। তোমাদের একটাকেও যেন আমি আমার ঘরে আর ঢুকতে না দেখি।
শ্রীতমার কথা শুনে তার 5 ননদ তখনই মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে, আর তারা কাঁদতে কাঁদতে নিজেদের মায়ের কাছে বৌদিদের নামে নালিশ জানায়। এমনকি শালিনী মায়ের কাছে মিথ্যা কথা বলে যে তার বড় বৌদি তাকে গালে চড় মেরে চোর অপবাদ দিয়েছে, যার ফলে অনুপমা দেবী ভীষণ পরিমাণে রেগে গিয়ে শ্রীতমার কাছে গিয়ে বলে, শালিনী তোমার ঘরে সানস্ক্রিন খুঁজতে এসেছিল বলে তুমি ওকে জানাই তাই বলে অপমান করেছো। আমার মেয়েরা কয়েকদিন বাপের বাড়িতে বেড়াতে এসেছে, তুমি যদি ওদেরকে ঠিকঠাক দেখাশোনা করতে না পারো তাহলে তোমার তো এখানে থেকে কোনো দরকার নেই, যাও তুমি বাপের বাড়িতে চলে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে শ্রীতমা খুবই রেগে যায়, তাই সে তখনই নিজের ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যার ফলে সেদিন থেকে 10 ননদ এবার তনুকে জ্বালাতন করতে শুরু করে। তনুর ঘরের বিছানা বালিশ ওলট পালট করে দেয়, এমনকি তার জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়, যার ফলে তনু ও তার 10 ননদের উপর ভীষণই রেগে যায় এবং রাগ করে বাপের বাড়িতে চলে যায়। আর এমন সময় 2 বৌমা বাড়িতে না থাকায় অনুপমা দেবী শালিনীকে বলে, বাড়িতে তো এখন 2 বৌমা নেই, তাই তোরা নিজেদের মতো রান্না বান্না করে নে। আমি সকালবেলা বাজার করে এনেছি যাতে তোদের রান্না করতে কোনো অসুবিধা না হয়। আমরা কয়েকদিনের জন্য তোমাদের বাড়িতে ঘুরতে এসেছি, তুমি কিভাবে আমাদেরকে রান্না বান্না করতে বলো? কিছুদিন পরেই তো আমাদের আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, সেখানে গিয়েও তো সেই রান্নাই করব, তাই আমাদের এখানে একটু রেস্ট নিতে দাও। শালিনীর কথা শুনে অনুপমা দেবী কিছুই বলতে পারে না, তাই শুধুমাত্র মেয়েদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে তাকেই রান্নাবান্না এবং বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। কিন্তু তবুও তার 10 মেয়ে কিছুতেই মাকে সাহায্য করতে আসে না। 10 বোন মিলে 3 বেলা শুধু খাওয়া দাওয়া করে আর ঘর বাড়ি নোংরা করে রেখে দেয়। আর এভাবেই গরমের মধ্যে গাদা গাদা খাবার রান্না করার পর সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে অনুপমা দেবীর খুবই কষ্ট হয়। তাই একদিন অনুপমা দেবী লুকিয়ে লুকিয়ে তার 10 জামাই বাবা জীবনের সঙ্গে ফোনে কথা বলে, আর সেদিনই তার 10 মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে দেয়। আমি এতদিন শুধু শুধু বৌমাদের উপর রাগ করতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমরা কেমন উশৃঙ্খল হয়ে পড়েছো। এখনই তোমরা নিজেদের শ্বশুর বাড়িতে চলে যাও, তোমাদের জন্য আমার বৌমারা নিজেদের শ্বশুর বাড়িতে থাকতে পারছে না। মা, তুমি পরের 2 মেয়ের জন্য নিজের মেয়েদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, আমি তোমাদের স্বামীদেরকে ফোন করে তোমাদেরকে নিয়ে যাওয়ার কথা বলে দিয়েছি। তোমাদের স্বামীরা যদি আজকে বিকালের মধ্যে না আসে তাহলে আমি নিজেই তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দেব। মায়ের এরকম কথা শুনে 10 মেয়ে তখনই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। এমন সময় মেয়েরা শ্বশুরবাড়িতে চলে গেলে অনুপমা দেবী শ্রীতমাকে ফোন করে বলে, তুমি দয়া করে বাড়ি ফিরে এসো বৌমা। সেদিন তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তখন আমি বুঝতে পারিনি এই গরমের মধ্যে আমার 10 মেয়ে তোমাদের উপর কেমন অত্যাচার করেছে, কিন্তু আজকে আমি নিজে থেকে আমার 10 মেয়েকে তাড়িয়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, আর ছোট বৌমাকে তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। এতে ক্ষমা চাওয়ার কি আছে মা? মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। এভাবে শ্রীতমা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। আর কয়েক ঘন্টার মধ্যে শ্রীতমা তনুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসে। তনুজা দেবী আজকে 2 দিন পর তার বোনের বাড়ি থেকে ফিরছে। ট্রেন স্টেশনে এসে থামতেই তনুজা দেবীর চোখ পড়ে স্টেশনে থাকা একটি পরোটার দোকানের দিকে। সেই পরোটার দোকানে তার বৌমাকে পরোটা ভাজতে দেখে তনুজা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি রেল স্টেশনে পরোটার দোকানে কি করছো? তুমি কাজে যাওনি? কার দোকান সামলাচ্ছ তুমি? একই আমাদের সংসারের এই অবস্থা, তার উপর তুমি এখন পরোপকার করছো। দোকানে এখনো অনেক কাস্টমার আছে মা, আপনি একটু শান্ত হয়ে অপেক্ষা করুন, আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। না, আমাকে এক্ষুনি বলো এটা কার দোকান? এই দোকানে তুমিই বা কেন পরোটা বানাচ্ছ? তুমি কাজে যাওনি কেন? 2 দিন আগে আমি যখন বোনের বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে এসেছিলাম তখন তো এই দোকানটা দেখতে পাইনি। এই 2 দিনে কি এমন পরিবর্তন ঘটলো? তনুজা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কার দোকানে থাকা গ্রাহকেরাও বেশ অবাক হয়। তাই প্রিয়াঙ্কা ওই দোকানের গ্রাহকদের পরোটা দিয়ে দোকানটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে এবং একে একে তার শাশুড়ি মায়ের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। এটা আমারই দোকান মা, আজ প্রায় 3 মাস হতে চললো আমি এই দোকান চালিয়েই সংসার চালাচ্ছি, আপনাদের সবার খেয়াল রাখছি। আজ থেকে 3 মাস আগে আমার চাকরিটা চলে গেছে, সেদিন থেকে এই দোকানই আমার ভরসা। আমি চাকরি করে যতটা মাহিনা পেতাম এই দোকান চালিয়ে তার থেকেও বেশি মাহিনা পাই, কিন্তু আমি আপনাদের কাউকে এই ব্যবসার কথা বলে ওঠার সাহস পাইনি।
বাড়ির বউ রেল স্টেশনে পরোটা বিক্রি করবে এই কথা যদি আপনারা মানতে না পারেন তাই জন্য। তনুজা দেবী বুঝে পায় না সে প্রিয়াঙ্কার কথার উত্তরে কি বলবে। এই কথা তনুজা দেবীও অস্বীকার করতে পারবে না যে প্রিয়াঙ্কার জন্যই আজকে তাদের পরিবার খেয়ে পড়ে বেঁচে আছে। প্রিয়াঙ্কা তার স্বামী রঞ্জন, শাশুড়ি মা তনুজা দেবী এবং শ্বশুর মশাই বিভাস বাবুর সঙ্গে একটি গ্রামে থাকতো। প্রথম দিকে তাদের জীবন বেশ সুখ স্বাচ্ছন্দ্যেরই ছিল, কিন্তু হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টে রঞ্জনের দুটো পা অকেজো হয়ে পড়ে এবং সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে হওয়ায় সংসারের দায়িত্ব সামলাতে সে নানান রকমের কাজ খুঁজতে থাকে। কয়েকদিনের মধ্যেই সে একটি খাবারের দোকানে কাজ পায়। এভাবে একা হাতে প্রিয়াঙ্কা তার সংসার সামলাতে থাকে। সংসারের কথা ভেবে ভেবে প্রিয়াঙ্কা মাঝে মাঝেই কাজের জায়গায় অন্যমনস্ক হয়ে পড়ত। এমনই একদিন প্রিয়াঙ্কা কাজ করছে এমন সময়, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না প্রিয়াঙ্কা, তোমার যেটুকু টাকা পাওনা আছে সব আজকেই দিয়ে দেবো, তুমি অন্য কোথাও কাজ দেখে নিও। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কি কারণ স্যার? আমি কি ঠিক করে কাজ করতে পারছি না? আপনি তো জানেন এই কাজটার উপরেই আমার সংসার নির্ভর করছে। এভাবে আমাকে কাজ থেকে বের করবেন না। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাকে বলুন। দেখো প্রিয়াঙ্কা, আমাদের খাবারের দোকানটা অনেক পুরনো আর অনেক সম্মানীয়। এখানে কাজ করতে হলে তোমাকে আর অন্য কিছুর কথা ভাবলে চলবে না। আমাদের কাছে আমাদের গ্রাহকরাই সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে, তবে তুমি আমাদের গ্রাহকদের সেইভাবে কখনোই অগ্রাধিকার দিতে পারোনি। এসব আপনি কি বলছেন? আমি তো কখনো আমার গ্রাহকদের কোনো অভিযোগ করার সুযোগ দিইনি। আমি সবসময় ওনাদের সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি। তাহলে গ্রাহকরা কি তোমার নামে মিথ্যা কমপ্লেন করেছে? তোমাকে একবার ডাকলে তুমি অন্যমনস্ক থাকো, কাস্টমারদের টেবিলে ভুলভাল খাবার দিয়ে দাও, কাস্টমারদের কথা ঠিক করে বুঝতেও পারো না, তবে তারা কি মিথ্যা কথা বলছে? তোমার পাওনা টাকা তুমি নিয়ে চলে যাও, কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। এই বলে অঞ্জনবাবু সেখান থেকে চলে যায়। চাকরিটা এভাবে হারিয়ে ফেলে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বাড়িতে গিয়ে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এখনো মাসের 15 দিন বাকি ছিল। এই 15 দিনই বা সে কিভাবে চালাবে এই সমস্ত কথা ভাবতে ভাবতেই সে তার সবচেয়ে প্রিয় বান্ধবী অনুরূপাকে তার সমস্যার কথা জানায়। আমার বাড়ির লোককে কিছুতেই জানানো যাবে না যে আমার চাকরিটা চলে গেছে। তুই তো জানিস অনু আমার শ্বশুর বাড়ির কি অবস্থা। এখন যদি ওদেরকে বলি যে আমার চাকরিটা চলে গেছে তাহলে ওরা আরো ভেঙে পড়বে। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এমনিতেই রঞ্জনের ঠিক হওয়ার জন্য দিন রাত টেনশন করে। এইসব সমস্যার কথা কাকে বলবো বুঝে না পেয়ে আমি তোর কাছেই চলে এলাম। এই মুহূর্তে আমি তোকে কোনো চাকরি তো খুঁজে দিতে পারবো না, তবে আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। তোর উপর নির্ভর করছে তুই আমার বুদ্ধিটা নিবি কি নিবি না। তুই যদি শুনতে চাস তাহলে আমি বলতে পারি। তুই সবসময় আমাকে সব রকম বিপদে সাহায্য করেছিস, এই জন্যই তো আমি তোর কাছে এলাম। তুই বল না তুই কি বলতে চাইছিস। আমাদের বাড়িতে যে পুরানো ভাড়াটেটা ছিল না, তোর মনে আছে? যে ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করত, ওই লোকটা তো এখন এখান থেকে চলে গেছে। তবে ওর ঠেলা গাড়ি আর তার মধ্যে রাখা কড়াই হাঁড়ি উনুন এসব আছে। এই ছোটখাটো জিনিসগুলো নিতে বোধহয় আর শহর থেকে গ্রামে আসবে না। তুই চাইলে পরোটা বানানোর সরঞ্জাম কিনে তুইও ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করতে পারিস। তাহলে তো আমার শ্বশুর বাড়ির লোকেরা জেনেই যাবে যে আমি চাকরি না করে পরোটা বিক্রি করছি। এখন আমি কোথায় পরোটা বিক্রি করব? এখানে এত এত খাবারের দোকান থাকতে কি আমার ঠেলা গাড়ি থেকে পরোটা কিনবে বল? তুই প্রত্যেকদিন কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোবি, তারপর আমার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যাবি। রেল স্টেশনে প্রত্যেকদিন কত কত যাত্রী আসা যাওয়া করে সেটা তো তুই জানিসই। ওখানে সবসময় খাবারের দোকানগুলো চলতে থাকে। তোর পরোটা লোকের ভালো লাগলে তোকে আর ঘুরে তাকাতে হবে না। ব্যবসা যখন ভালো করে চলতে শুরু করবে তখন শ্বশুর বাড়িতে জানিয়ে দিবি। অনুরূপার কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কার কাছে সঞ্চিত কিছু টাকা দিয়ে সে পরোটা বানানোর সমস্ত সরঞ্জাম কিনে অনুরূপার বাড়িতেই রেখে যায়। পরের দিন সকালবেলা কাজে বেরোনোর নাম করে প্রিয়াঙ্কা অনুরূপার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যায়। সে ঠিকঠাক ভাবে ঠেলা গাড়িটাকে সাজিয়ে দেয়। সে নিজের হাতে একটা কাগজে রং দিয়ে তার দোকানের নাম লেখে কু চিকচিক পরোটা। প্রিয়াঙ্কা পরোটা বানানো শুরু করে। এমন অদ্ভুত সুন্দর একটা দোকানের নাম দেখে সেখানে বেশ কয়েকজন গ্রাহক এসে ভিড় করে। প্রিয়াঙ্কার হাতের বানানো পরোটা এত সুস্বাদু এবং এত তুলতুলে ছিল যে প্রায় 1 ঘন্টার মধ্যে তার সমস্ত পরোটা শেষ হয়ে যায়। প্রথম দিন এত বিক্রি হওয়ায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। পরের দিন থেকে সে আরো অন্যান্য রকমের পরোটা বানানো শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়াঙ্কার বানানো পরোটা বেশ ভালোই নাম করতে থাকে।
আজকে আমি বাড়ি থেকে বেশ কয়েকটা তরকারি বানিয়ে নিয়ে এসেছি। তোমার এখান থেকে পরোটা নিয়ে সোজা অফিসে চলে যাব। সত্যি তোমার দোকানের পরোটা এত সুস্বাদু যে আমার প্রত্যেক দিন খেতে ইচ্ছা করে। তুমি যদি পরোটার সাথে তরকারিও বানাতে তাহলে আমার খাটনি আরেকটু কম হতো। আগে যদি জানতাম যে তুমি বাড়িতে কষ্ট করে তরকারি বানাচ্ছ তাহলে তোমাকে বারণ করে দিতাম, কারণ আজকে আমি আলুর পরোটা আর পেঁয়াজের পরোটা বানিয়েছি। এই দুটো পরোটা আচার দিয়ে খেতেই ভালো লাগে, তরকারির কোনো দরকার পড়ে না। দরকার হলে তরকারি আমি রেখে দেব, রাত্রিবেলা খাবো, কিন্তু তুমি আমাকে তোমার বানানো সব রকমের পরোটা দুটো করে দিয়ে দাও। সারাদিন ধরে আমি বসে বসে খাবো। বাবা রে, দোকানে কত ভিড়। একদিন কলেজ ছুটি ছিল বলে স্টেশনে আসা হয়নি। গরমের ছুটির পরে আজ প্রথমবার স্টেশনে এসে দেখি একটা নতুন পরোটার দোকান, আবার সেই দোকানের সামনে এত ভিড়। তোমার দোকানের পরোটা আমাকেও দিও তো 4-5টা, আর যদি ভালো লাগে তাহলে তোমার পার্মানেন্ট কাস্টমারদের তালিকায় আমার নামটা লিখে নিও। ভালো লাগবে না মানে? ভালো লাগতে বাধ্য। আমি তো প্রত্যেকদিন এই কুঝিকঝিক পরোটা নিয়ে অফিসে যাই, আজ আবার কি সব নতুন পরোটা বানিয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। গ্রাহকদের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয়। সে তাদের দুজনকেই সুন্দরভাবে পরোটা প্যাক করে দিয়ে দেয়। প্রিয়াঙ্কার দোকানে প্রত্যেকদিন এত পরোটা বিক্রি হয় যে প্রিয়াঙ্কার মাসিক আয় আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। সে প্রত্যেক দিনই বাড়িতে ভালো মন্দ খাবার এবং আরো নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে থাকে। প্রিয়াঙ্কা এখন তার স্বামীর চিকিৎসা শহরের বড় ডাক্তারের কাছে করায়। এই সমস্ত জিনিস প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেদের বড্ড অদ্ভুত লাগে। তুমি এত টাকা কোথায় পাচ্ছ বলো তো? আগেও তো এই খাবারের দোকানেই কাজ করতে, তখন তো আমাদের কোনো রকমের সংসার চলতো। ইদানিং কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তোমার খরচার হাত তো আগের থেকে অনেক বেড়ে গেছে। কি হয়েছে আমাকে একটু বলো তো। কি আবার হবে, আমি ভালো কাজ করে প্রমোশন পেয়েছি, আমার মাহিনা আগের থেকে বেড়ে গেছে, সেই জন্যই আমি এত কিছু করতে পারছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। ডাক্তারবাবু তো বলেছে তোমাকে একটু একটু করে হাঁটা শুরু করতে হবে। তুমি নিজে সুস্থ হওয়ার দিকে নজর দাও। আমি তোমার জন্য একটা বিশ্বস্ত আয়া ঠিক করেছি, ও খুব সুন্দরভাবে মাসাজ করতে পারে। ও প্রত্যেকদিন তোমার পায়ে মাসাজ করে দেবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আবার আয়া কেন রেখেছো বৌমা? খোকার দেখাশোনা তো আমিই করি। তুমি শুধু শুধু এত খরচা করো না তো। তোমার রোজগার বেড়েছে সেটা খুব ভালো কথা, কিন্তু এটা তো চাকরি। যদি কাল তোমার চাকরি না থাকে তাহলে তুমি এত খরচা কিভাবে সামলাবে? আপনার ছেলের দায়িত্ব এই নতুন আয়ার হাতে দিয়ে আপনি কয়েকদিনের জন্য আপনার বোনের বাড়ি থেকে ঘুরে আসুন, দেখবেন মনটা ভালো লাগবে। প্রিয়াঙ্কা এভাবেই তার শাশুড়ি মাকে দুদিনের জন্য তার বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। তনুজা দেবী রেল স্টেশনে থাকাকালীন প্রিয়াঙ্কা দোকান খোলে না। তনুজা দেবী ট্রেনে করে তার বোনের বাড়ির দিকে রওনা হতেই প্রিয়াঙ্কা আবার তার দোকান নিয়ে বসে। এভাবেই সব ঠিকই চলছিল, কিন্তু তনুজা দেবী বোনের বাড়ি থেকে ফেরার সময় স্টেশনে প্রিয়াঙ্কার পরোটার দোকান দেখে ফেলে এবং তারপরেই প্রিয়াঙ্কা তাকে সমস্ত কথা জানায় যে সে কেন এবং কিভাবে এই দোকান শুরু করেছে। আমি জানি বৌমা, তুমি আমাদের জন্য এসব কিছু করেছো, কিন্তু এত বড় কথাটা তুমি আমাদের কাউকে বললে না। রঞ্জন বা তোমার শ্বশুর মশাই যদি অন্য কারোর কাছ থেকে এই খবর পায় তাহলে কি কেলেঙ্কারি হবে ভাবতে পারছো? এই কথা যে আমার মাথায় আসেনি তা কিন্তু নয়, আমি বুঝে পাইনি আপনাদের সবাইকে আমি কিভাবে জানাবো। ঠিক আছে, এখন তুমি তোমার দোকানটা সামলাও, আমি বাড়ি যাই। তুমি সমস্ত কাজ করে বাড়িতে ফিরে এসো, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। এই বলে তনুজা দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা আবার নিজের মতো পরোটা বিক্রি করতে থাকে। ওই মহিলা কি তোমার শাশুড়ি মা ছিলেন? তোমাকে আর দোকান খুলতে দেবে না? তুমি দোকান না খুললে আমি টিফিন কিভাবে নিয়ে যাব? সে আবার অফিসের ক্যান্টিন থেকে বিচ্ছিরি খাবারগুলো খেতে হবে। আমি আর কলেজে তোমার পরোটা নিয়ে যেতে পারবো না। তুমি জানো তোমার বানানো পরোটা শুধুমাত্র আমি একা খাই না, আমার সাথে আরো 4-5 জন বন্ধু তোমার বানানো পরোটা খেয়ে কলেজে টিফিন করে। প্লিজ দোকানটা বন্ধ করো না। তোমার শাশুড়ি মায়ের কথা আমরা সব শুনেছি। তুমি প্লিজ একটু ওদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার এই পরোটার দোকানের জন্য কত অভুক্ত লোক পরোটা খেতে পারে, এটা তোমার বাড়ির লোককে তুমি বোঝানোর চেষ্টা করো প্লিজ। প্রিয়াঙ্কার গ্রাহকদের মুখে এমন কথা শুনে তার চোখে জল চলে আসে। সে সবাইকে তাদের পছন্দ মতো পরোটা প্যাক করে দিতে থাকে। দোকানে ঘটা সমস্ত ঘটনা প্রিয়াঙ্কা বাড়িতে এসে তার শাশুড়ি মাকে জানায়। তনুজা দেবী প্রিয়াঙ্কাকে কথা দেয় যে সে প্রিয়াঙ্কার সমস্যার সমাধান করবে। আমি সবাইকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছিল না। কি বলবে মা? আমার পা ঠিক হবে না তাই তো, নাকি প্রিয়াঙ্কার চাকরিটা চলে গেছে? কি হয়েছে বলো না। পুরো কথাটা না শুনে আগে থেকেই এত ঘাবড়ে যাস কেন? আমি এটাই বলতে চাইছিলাম যে আমি ঠিক করেছি আমি আর বৌমা দুজনে মিলে পরোটা তরকারির দোকান খুলবো। আর আমি ভেবেছি আমাদের দোকানটা রেল স্টেশনেই বানাবো, কারণ ওখানে প্রত্যেকদিন প্রচুর যাত্রী আসা যাওয়া করে, আমাদের রোজগারও ভালো হবে।
আমার পায়ের অবস্থা এমন বলে আমার মা আর স্ত্রীকে রেল স্টেশনে দোকান দেওয়ার কথা ভাবতে হচ্ছে। এর থেকে লজ্জাটার কি হতে পারে বলো তো? লজ্জার কিছু নয় তো, লোকজনকে খাওয়ানো তো পুণ্যের কাজ। আমি আর বৌমা দুজনে মিলে যদি সংসারের জন্য রোজগার করতে পারি তাহলে তো আমাদেরই ভালো। তাহলে শুধু শুধু বৌমার একার উপর সংসারের দায়িত্বটা পড়বে না। আর আমি তো এই বয়সে চাকরি পাবো না, তাই জন্য এই ব্যবসার বুদ্ধিটাই আমার মাথায় এলো। আর তোর বাবার শরীরের অবস্থা তো তুই জানিস, ওই লোকটাকে কি কাজে পাঠাবো? তাই আমরা কাল থেকেই ব্যবসা শুরু করব। রঞ্জন এবং তার বাবা তনুজা দেবীকে অনেকবার না করলেও তনুজা দেবী কারোর কথা শোনে না। সে তার বাড়ির লোককে বুঝিয়েই ছাড়ে যে পরোটার দোকান খোলার জন্য তার কাছে ঠেলাগাড়ি এবং উনুন সমস্ত কিছুই রেডি আছে, শুধু কাল থেকেই দোকান খোলার অপেক্ষা। এভাবেই তনুজা দেবী এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে রঞ্জন ও তার বাবাকে বোঝাতে সক্ষম হয়। তনুজা দেবী পরের দিন থেকেই প্রিয়াঙ্কার পরোটার দোকানে তাকে সাহায্য করতে চলে যায়। এভাবেই প্রিয়াঙ্কা নির্দ্বিধায় রেল স্টেশনে তার কুচিকচিক পরোটার দোকান চালাতে থাকে।